টাবু মনাস্ট্রি চোখের সামনে ভাসতে থাকে। অপূর্ব সুন্দর গলানো সোনা দিয়ে আঁকা দেওয়াল চিত্রগুলো মনে পড়তে থাকে বৌদ্ধ ভিক্ষুদের এখনো জীবন্তভাবে চেয়ে থাকা মূর্তিগুলোর কথা। স্তূপগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল কত বৌদ্ধ ভিক্ষুর পদধূলি পড়েছে এখানে। সম্বিত ফিরে পাই, রিক চেঁচিয়ে ওঠে, মা মা দেখো মুনল্যান্ড। একে পবন ভাইয়া গাড়ি থামাও, একটু নামি এ রূপ প্রত্যক্ষ করি। এ তো পাহাড় নয়, ক্ষয়প্রাপ্ত প্রায় মাটি হয়ে যাওয়া তীব্র হাওয়া যেন উড়িয়ে নিয়ে ফেলে দেবে। এই হাওয়ার দাপটে পাহাড় ভেঙে এমন রূপ। মনে হয় যেন ছিল কোনো জনপদ, যেদিকে তাকাই কোথাও জনমানব নেই। টাবু থেকে কাজা দীর্ঘ পথ, তাই দীর্ঘ শ্বাস ফেলে গাড়িতে উঠে বসি। এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া যায় না। গাড়ি চলতে শুরু করে। পাহাড়গুলোর সাথে কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরগুলোর খুবই সাদৃশ্য দেখতে পাই। রিককে বলি, দেখ বাবু, মনে কি হচ্ছে না কোনো প্রাসাদের ধ্বংসাবশেষ? মনে হচ্ছে কোথাও যেন ঘোড়ায় টানা রথ চলেছে, কোথাও মনে হচ্ছে প্রাসাদের সামনে সৈন্যদের কুচকাওয়াজ চলছে। রিক বলে, মা এমনও তো হতে পারে ওর ভেতরে সত্যি সত্যি রয়েছে ঈশ্বরের তৈরি অন্য কোনো জীব, আমরা যাদের দেখতে পাচ্ছি না। কল্পনায় কল্পনায় চলতেই থাকি। আমার দেশ, আমার দেশ ভাবতেই শরীরে কীরকম একটা রোমাঞ্চ হয়। চলতে চলতে পৌঁছে গেলাম ধনকার গ্রামে। শীতল মরুভূমি, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে আচ্ছাদিত থাকে। চাষাবাদ খুব কম হয় এখানে। পশুপালন এখানকার প্রধান জীবিকা। এখন পর্যটকদের জন্য বেশ কিছু হোমস্টে চালু হয়েছে। ধানকার, ধান মানে স্টিফ আর কার মানে ফোর্ট। এখানে বাস ছিল যে তিব্বতীয় রাজাদের, তাদের বলা হতো নোনো। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একেবারে পাহাড়ের উঁচু ঢালে তৈরি করেছিলেন দুর্গ। পাহাড়ের গায়ে মনাস্ট্রি, 1000 বছরের পুরনো, খুবই বিপজ্জনক। এখানে তাই একটি নতুন মনাস্ট্রিও রয়েছে। নতুন মনাস্ট্রি প্রাঙ্গণে দাঁড়িয়ে দেখতে থাকি প্রকৃতিকে। স্পিতি নদীর সাথে মিশেছে এখানে পিন নদী। চারিদিক কি যে নিস্তব্ধ। 13,000 ফুট উঁচুতে এই ধানকার মনাস্ট্রি। ধানকার লেক আরও উচ্চতায়। অত উচ্চতায় হেঁটেই যেতে হবে। ধানকার গ্রামের আশপাশ ঘুরে এলাম। লেক পর্যন্ত যেতে পারলাম না। গেলাম 8 কিলোমিটার দূরে লালং মনাস্ট্রিতে, কিন্তু দুপুরবেলা বন্ধ হয়ে গেছিল। শান্ত সৌন্দর্য। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ কাটিয়ে কাজার পথে অগ্রসর হওয়া। কাজাতেও আমরা গ্রিন তারা হোমস্টেতে উঠেছিলাম। কাজা এই অঞ্চলের বেশ জনবহুল অঞ্চল। আমাদের লাঞ্চ হয়নি। হোমস্টেতে আমাদের এগ চাউমিন করে দিয়েছিল। খেতে খেতে সুন্দর সাজানো রিসেপশন দেখতে লাগলাম। ডিনারে অনেক বলে কয়ে রিক ওর বাবা চিকেনের ব্যবস্থা করলো। কাঠের গোছানো ঘর, জানলা দিয়ে পাহাড় দেখা যায়। ঘরে ঢুকে শীত কাবু করে ফেললো আমায়। সন্ধেবেলা সেই যে শয্যা নিলাম, উঠলাম ডিনার খেতে। চিকেন, রুটি, ভাত সবই যেন কেমন বিস্বাদ। এত ভালো লাগার পাহাড় আমার, কিন্তু শরীর ঠিক পেরে ওঠে না। পবন ভাইয়া বলে রেখেছেন আগামীকাল সকালে বাজারে যাবেন হেঁটে হেঁটে। কাল সব রাস্তা বন্ধ থাকবে, কারণ কাল পাহাড়ে র্যালি হবে। কোনো পর্যটকের গাড়ি বেরোবে না। একরাশ বেদনা নিয়ে ঘুমালাম। সকালটা কাজার বাজার দোকান ঘুরলাম। HPTDCর হোটেলটায় ভাবলাম লাঞ্চ করব,
কিন্তু কেউ কোথাও নেই, ওরা লাঞ্চ দিতে পারবে না। কি সুন্দর এইচপিটিডিসির এই হোটেলটা, তবে কাজা বড় ঘেঞ্জিও, আমাদের ভালো লাগছিল না। এইচপিটিডিসির হোটেলের সামনেই একটা হোটেলে লাঞ্চ করলাম, কি ভালো সাজিয়েছে, আর আমাদের মোমো চাউমিন সাজিয়ে দিয়ে গেল। মোমো স্যুপটা কী যে ভালো লাগছিল, আর চাউমিনটাও অপূর্ব। লাঞ্চের পর আমাদের স্থানীয় একটা মনাস্ট্রিতে নিয়ে গেছিল পবন ভাইয়া, কিন্তু সেদিন র্যালির জন্য দুপুর পর্যন্ত কোথাও যেতে পারলাম না। দুপুরের পর কিব্বার গ্রাম দেখলাম। প্রধান জীবিকা এখানকার পশুপালন, কৃষি প্রায় সারা বছরে বরফে ঢাকা, তাই সেরকম খুব একটা হয় না। এই গ্রামের যেটুকু চাষাবাদ হয় তা সংরক্ষণ করা হয় শীতের জন্য। কিব্বার গ্রামের নেটওয়ার্কও নেই বললেই চলে। কিব্বার গ্রাম আর তার অধিবাসীদের জন্য খুব কষ্ট হচ্ছিল। পর্যটকরা আসার জন্য ওদের জীবনের কিছু চাহিদা তো নিশ্চয়ই মিটছে, কিন্তু পর্যটকদের চাহিদা অনুযায়ী হোমস্টে যদি গিজগিজ করে, পাহাড় কেটে ফেলে কালো সুন্দর রাস্তা হয়, শয়ে শয়ে গাড়ি যায়, তাহলে কি সৌন্দর্য আর থাকবে? কিন্তু কোনটা জরুরি, মানুষ, জীবন ও জীবিকা, নাকি প্রকৃতির সংরক্ষণ? এ জিজ্ঞাসার উত্তর মেলে না। ধু ধু মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চলতে থাকে, পৌঁছে যায় লাঞ্জা মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে পুঁথির পর পুঁথি। ওই যে মনাস্ট্রির হস্টেলে রয়েছে মেরুন পোশাকের লামারা। ওই অত শত পুঁথি ওরা পড়ে না তো, কি আছে ওতে খুব জানতে ইচ্ছা করে। গবেষকরা নিশ্চয়ই ওগুলোর নাগাল পায়। লাঞ্জা মনাস্ট্রি এত উঁচু, আর তার এত হাওয়া। ওই যে বিশাল তিনি পাহাড়ের চূড়ায় রয়েছেন, তাঁর শান্তির বাণী মনের মধ্যে বিচ্ছুরিত হতে থাকে। কৌশিক ভগবান বুদ্ধের কাছে অতি কাছে চলে গেল, হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাবে। আমি এক হাতে টুপি ধরে নামতে থাকি। এই দুখানা উলের টুপি ওই হাওয়ায় আমাকে প্রায় বধির করে তুলছে। কোনো রকমে পথটুকু শেষ করে, কেন জ্যাকেটের টুপিটা গাড়িতে রেখে এলাম। গাড়িতে উঠে কানের যন্ত্রণায় কথা বলতে পারছিলাম না। বেশ কিছু রাস্তা চলার পর একটু যন্ত্রণা কমল। হিক্কিম পোস্ট অফিসে এসে গেলাম। সবচেয়ে উঁচু পোস্ট অফিস, 14,567 ফুট। পোস্টমাস্টারের সাথে গল্প করলাম, কিনলাম একটা পোস্ট কার্ড, লিখলাম বাড়ির ঠিকানা। পোস্টমাস্টার বললেন পৌঁছে যাবে, কিন্তু আজও এসে পৌঁছয়নি সে চিঠি। বাবা যখন দার্জিলিংয়ে পোস্টমাস্টার ছিলেন, বাবা বলতেন খুব ঠান্ডায় পোস্টম্যানরা চিঠি পোস্ট না করে ফেলে দিত, ধরা পড়লে কিন্তু কঠোর শাস্তি। ফিরে আসছি সেই অপরূপ সৌন্দর্যময় স্বপ্নময় পরিবেশ, যে পথে আর কখনো আসবো না, তাকে মন প্রাণ দিয়ে দেখতে থাকি। ধূসর পাহাড়ের নেমে আসবে রাত, তখন সেই ভয়ঙ্কর সৌন্দর্য কেমন হবে ভাবতে থাকি। হঠাৎই রাস্তায় চেকিং, পবন ভাইয়ার গাড়ি আটক। তার নিজের গাড়ি, তাই সব কিছুই মজুদ, যা চায় তাই দেখিয়ে দেয়। ফার্স্ট এইড বক্সে, হ্যাঁ তাও আছে, কিন্তু হায় রে, তাতে ওষুধ কই। ফাইন হলো সামান্য কিছু টাকা। পরদিন থেকে আমাদের সমস্ত ওষুধের প্যাকেট পবন ভাইয়ার ফার্স্ট এইড বক্সে গিয়ে ঢুকলো। ফিরে এলাম হোমস্টেতে। আমার তো পেট ভালো ছিল না, খুব ভয় পাচ্ছিলাম পাহাড়ি ডায়রিয়া না হয়ে যায়। হোমস্টে থেকে নয়, কাজা বাজার থেকে জল কেনা হলো। আমি আর খেতে নামলাম না, নুন চিনির জল খেয়েই রাত কাটলো। আর ওটু পাহাড়ে খুব বাঁচায় আমাকে। পরদিন সকালে কি মনাস্ট্রি হয়ে লোসার যাওয়া। ঈশ্বর আমাদের ভালো রাখুন।
হোমস্টে থেকে নয়, কাজা বাজার থেকে জল কেনা হলো। আমি আর খেতে নামলাম না, নুন চিনির জল খেয়েই রাত কাটল। আর ওটু পাহাড়ে খুব বাঁচায় আমাকে। পরদিন সকালে কি মনাস্ট্রি হয়ে লোসার যাওয়া। ঈশ্বর আমাদের ভালো রাখুন।